নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে। মুম্বাই থেকে স্টার প্লেয়ারকে কি ছিনিয়ে নিতে পারবে ইস্টবেঙ্গল, সেই বিষয় নিয়ে আলোচনা রয়েছে। ডেভিড মহেশদের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ কাতার ম্যাচ। সেই ম্যাচে কি পরিকল্পনা হতে পারে, কোন প্লেয়াররা সুযোগ পেতে পারে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে, তো আমাদের জাতীয় দলের শেষ ম্যাচ কাতারের সঙ্গে রয়েছে। ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ। আগামীকাল ম্যাচটা মোটামুটি হবে রাত 9:15 থেকে। এবার ম্যাচ কোথায় দেখানো হবে সেটা অনেকের মনে প্রশ্ন ছিল যে টিভিতে আদৌ দেখানো হবে কি না। তো টিভির তো কোনো রকম আপডেট এখনও পর্যন্ত অফিসিয়ালি বেরিয়ে আসেনি, কিন্তু যেটা অফিসিয়ালি আপডেট বেরিয়ে এসেছে, মোবাইলে কিন্তু ম্যাচটা দেখা যাবে ফ্যান কোডের মাধ্যমে। কিন্তু ম্যাচটা কোনোভাবেই ফ্রিতে দেখানো হবে না। সম্ভবত এই ম্যাচটার জন্য 25 টাকা মানে রিচার্জ করতে হবে, তবেই কিন্তু এই ম্যাচটা দেখা যাবে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো আশা করি কালকে সকালের মধ্যে কোনো না কোনো উপায় তো বার করে নেবই, এবং তোমাদের যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব যে ম্যাচটা যাতে তোমরা দেখতে পাও। তো ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জিততে হবেই। এবার কাতার দলটাকে দেখে কাতারের মতন দল মনে হবে না, কারণ তাদের এ দল নয়, বি দল নয়, তাদের সি দল, মূলত একদম ইউথ প্লেয়ারদের নিয়ে তারা তাদের দলকে খেলাচ্ছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার বিরুদ্ধেও কিন্তু সেই ইয়াং স্কোয়াড কিন্তু নামতে চলেছে, এদের কিন্তু হারানো সম্ভব। আর আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে একদমই কোনো প্লেয়ারের সঙ্গে কোনো প্লেয়ারের তফাৎ তো মাঠে গিয়ে দেখলাম না, সবাই সমান। তার মধ্যে কিছুটা ভালো আনোয়ার আলী খেলেছিল, এছাড়া সবাই সমান প্লেয়ার। তো এবার কিন্তু সুযোগ দেওয়া দরকার বাকি প্লেয়ারদেরও। আমি তো কাতার ম্যাচে গোলকিপার পজিশনের জন্য সবথেকে প্রথম ভিশালকে দেখতে চাই, ভিশালকে সুযোগ দেওয়া দরকার। আমাদের সম্ভাবনা প্রায় জিরো রয়েছে, যদি কিছু করতে পারে তো ভিশাল করতে পারবে, ভিশালের জন্য কিন্তু একটা ভালো ম্যাচ হতে পারে, তো ভিশালকে সুযোগ দেয়া হোক। সেন্টার ব্যাকে যদি আমরা প্লেয়ার বলি, অবশ্যই নিঃসন্দেহে আনোয়ার আলী তো রয়েইছে, তার সাথে কিন্তু রাহুল বেকে একদম নয়, মেহতাবকে কিন্তু সুযোগ দেওয়া দরকার। এবার কোচ তো যেহেতু ইগোস্টি ম্যাচ, সে কী করবে সে নিজেই জানে। আর জয় গুপ্তা তো সাইড ব্যাকে রয়েছে, আর অপরদিকে রাহুল বেকে ছাড়া তো আমাদের কোনো সাইড ব্যাক নেই, তো তারাই রয়েছে। এবার সুভাশিসের ব্যাপারটা, সুভাশিসের একটুখানি ফ্যামিলি এমার্জেন্সির কারণে সুভাশিস এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। আহমের আনোয়াদে তার একটুখানি ইনজুরির সমস্যা, সেই কারণে অ্যাভেলেবেল নেই। আর যে প্লেয়ারটাকে নিয়ে একটুখানি তো আমার ভয় ছিল, লালচং নুঙ্গা, তার কিন্তু অফ ফর্ম, প্রচণ্ড পরিমাণে জাতীয় দলে গিয়েও ভুলভাল করছে, সেই কারণে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। আর যদি আমাদের মাঝ মাঠ নিয়ে কথা বলি, তো মাঝ মাঠে আগের দিন সাহাল, থাপা আর সুরেশ মিলে কিচ্ছু করতে পারেনি। সাহালকে তো খুঁজে পাওয়াই যায়নি, চুলের রং দেখে মাঝে মাঝে একটু চিনতে পারছিলাম, তাছাড়া সাহাল যে খেলছে মাঠের মধ্যে তার কোনো রকম কিচ্ছু বুঝতে পারিনি। তো অবশ্যই কাতার ম্যাচে আমি প্রথম থেকে দেখতে চাই ব্র্যান্ডনকে, জিকসানকে এবং সুরেশকে, এই তিনজনই মাঝ মাঠে সামলাক। আপফ্রন্টে যদি কথা বলি, লিস্টন কোলাসো একদম অফ কালার ছিল, তো সেক্ষেত্রে লিস্টনকে অবশ্যই বসিয়ে দেওয়া দরকার সেই জায়গাতে। আমি তো অন্তত দেখতে চাই ওখানে অবশ্যই ফার্স্ট চয়েস হিসাবে একদিকে তো সাংতে থাকছেই, আর অপরদিকে মহেশ। মহেশকে কিন্তু আমরা দুটো উইংয়ে দেখতে চাই, তাহলে অন্তত উইং বরাবর আমরা অনেক অ্যাটাক তৈরি করতে পারবো। এবার গোল কে করবে সেই হচ্ছে একটা ব্যাপার তো থেকেই যাচ্ছে, কারণ গোল করার যে লোক ক্যাপ্টেন কিন্তু সে আর নেই। সেই জায়গাতে গোল করার জন্য প্রথম থেকে আমার মতে বলে বিক্রম প্রতাপকে ব্যবহার করা দরকার। পিটার ক্যাটকি অনেক ম্যাচে কিন্তু তাকে অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে খেলিয়ে যথেষ্ট সফল হয়েছে, এবং প্লেয়ারটার মধ্যে ক্ষমতা রয়েছে গোল করার। ডেভিডের মতন প্লেয়ার রয়েছে, তাকেও কিন্তু যদি স্ট্রাইকার হিসাবে ব্যবহার করা যায় সেটাও কিন্তু খুবই ভালো। রহিম আলী 1:1 যেখান থেকে গোল করতে পারে না, তো রহিম আলীর উপর ভরসা অন্তত আমি রাখতে পারছি না এই কাতার ম্যাচের জন্য। আর মনবীর সিং বহু কাল আগে সেন্টার ফরওয়ার্ডে খেলতো, এখন সে মূলত উইং ব্যাক হিসাবে খেলে, তো তাকে স্ট্রাইকার হিসাবে খুব একটা ভাবা যাচ্ছে না। তো এরকমই মোটামুটি হয়েছে, তো দেখা যাক। আশায় বাঁচে চাষা, আমরা অবশ্যই আশা করে থাকবো যে যাতে আমরা জিততে পারি। অবশ্যই ব্লু টাইগার্সদের জন্য 100% সাপোর্ট থাকবে, সাপোর্টের কোনো রকম কমতি থাকবে না। সকলে ম্যাচ দেখো, তো ম্যাচ দেখার ব্যবস্থা আশা করি কালকে সকালের মধ্যে কোনো না কোনো উপায় তোমাদের বার করে দিতে পারবো। তো একটুখানি কালকে সকালের দিকে একটুখানি চ্যানেলটাকে ফলো করে নিও বা দেখে নিও, যদি কোনো রকম ব্যবস্থা করতে পারি তো অবশ্যই তোমরা চ্যানেলে পেয়ে যাবে।
তো এরপরে যদি চলে আসি একদম একটা প্লেয়ারকে নিয়ে, তোমাদের হাজারো প্রশ্ন, তো হাজারো প্রশ্নের উত্তর কি হবে সেটা তো পরবর্তী সময়ই বোঝা যাবে। তো প্লেয়ারটার অন্য কেউ নয়, 23 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার আপুইয়া। তো আপুইয়া 2026 সাল পর্যন্ত মুম্বাইয়ে কন্ট্রাক্ট রয়েছে। এবার মুম্বাইয়ের সঙ্গে তোমাদের যেরকমটা বলেছিলাম, মুম্বাইয়ের কিন্তু এক্ষেত্রে কোনো রকম কিছু নেই। যদি আপুইয়া নিজে চায় যে আমি বেরিয়ে যাব, তো সেক্ষেত্রে তার এক্সিট ক্লজ হিসাবে যেরকম 2.5 কোটি টাকা মতন রাখা রয়েছে, সেই 2.5 কোটি টাকা মুম্বাইকে পে করে দিলেই কিন্তু আপুইয়াকে তারা ছেড়ে দেবে, তাদের কোনো কিচ্ছু করার নেই। এরকমভাবেই এক্সিট ক্লজটা কিন্তু আপুইয়া তৈরি করে রেখেছে। কিন্তু আপুইয়ার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম ট্রাস্টেড সোর্স থেকে কোনো রকম আমি অন্তত আপডেট পাইনি, বা কেউই আপডেট পাইনি। বিশ্বস্ত সোর্স মার্কাস বলো বা অন্যান্য খেলনাও বলো, IFTDWCর একটুখানি বিশ্বাসযোগ্যতাটা কমেছে। এছাড়া স্পোর্টস ক্রীড়ার যেখানে যাই বলো না কেন, কোনো জায়গা থেকে কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি যে আপুইয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে। তো ইস্ট বেঙ্গলের একটুকু তোমাদের বলে রাখি, টাকা পয়সার কোনো রকম অভাব নেই আপুইয়াকে অন্তত নেবার ব্যাপারে, কারণ আপুইয়াকে লাগবেই ইস্ট বেঙ্গলের। যেরকমভাবে ইস্ট বেঙ্গলের অ্যাটাক তৈরি হয়েছে, একজন এরকম প্লেয়ারকে প্রয়োজন, তো যে কোনো মূল্যে অল আউট গিয়ে আপুইয়াকে নেওয়ার চেষ্টা করবে। এবার যদি আপুইয়া না আসতে চায় তো কিছু করার নেই। এবং দ্বিতীয় অপশান, তৃতীয় অপশানও কিন্তু ইস্ট বেঙ্গলের ভাবনার মধ্যে রয়েছে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যদি হয়ে যায় তো হয়ে যাবে, না হলে সেকেন্ড অপশানের দিকে যাওয়াটাই বেটার। তো 10 তারিখ 9 করে হয়ে গেল, তো এখনও পর্যন্ত কোনো রকম পজিটিভ আপডেট তো আসেনি। তো আশা করা যায় ভিতর কাজ চলছে এবং সকলকে খুশি করার মতোই কিন্তু ইস্টবেঙ্গল কাজ করবে, এটুকু তোমাদের বলতে পারি। তো টানাটানি তো ইস্টবেঙ্গল ভালোই করছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখনও পর্যন্ত যে আপডেটটা, এখনও পর্যন্ত আপুইয়ার দিক থেকে কিন্তু কোনো রকম পজিটিভ কিছু আসেনি, কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই চাইছে, এটুকুই আপডেট। অনেকে অনেক রকমভাবে জিজ্ঞাসা করছিল, তো এটাই আমার কাছে ফাইনাল আপডেট যা রয়েছে দিলাম। বাদবাকি যা হবে তো দেখাই যাবে। 12 তারিখ এসে গেলে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার 12 তারিখের আগে কিন্তু কিচ্ছু করা যাবে না, তো সেই কারণেই হয়তো ব্যাপারটা একটু ডিলে হতে পারে। তো যাই হোক, এই বিষয়ে এইটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।